প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমকালীন প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠান দেশ ও দর্শকথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহীন হাসনাত। আপনারা জানেন, দেশ ও দর্শকথা অনুষ্ঠানে আমরা সমকালীন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচিত, বিতর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এই পর্বে আমরা আলোচনা করছি যুদ্ধাপরাধ একটি মামলা নিয়ে। এই মামলা যে বিষয়ে আজকে আলোচনা করব এই পর্বে, সেটা হচ্ছিল বাংলাদেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এবং বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে অপরাধের যে অভিযোগ এসেছে এ প্রসঙ্গে, এবং এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মীর কাসেম আলীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে শুরুতেই যে বিষয়গুলো আমরা জানতে চাই, যে জানি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মীর কাসেম আলীর বিরুদ্ধে মোট 14টি অভিযোগ এসেছে। এই 14টি অভিযোগের বিষয়ে অভিযোগগুলো কি এসেছে, সেই অভিযোগের সারবত্তা আপনাদের কাছে কতটুকু মনে হয়েছে, এবং এই বিষয়গুলো কোনো জবাব আপনাদের আছে কিনা? মীর কাসেম আলী সাহেবের বিরুদ্ধে যে 14টি অভিযোগ আনা হয়েছে, সেই 14টি অভিযোগ বলার আগে যে প্রেক্ষাপটটা, সেটা একটু 1 মিনিট বলে নেওয়া প্রয়োজন। যে মীর কাসেম আলী সাহেবের বিরুদ্ধে অভিযোগগুলো প্রত্যেকটা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক। তৎকালীন 1971 সনে চট্টগ্রামে 7ই নভেম্বর থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত উনি এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন, যে 14টি অভিযোগ করা হয়েছে। প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, যে আপনারা দেখবেন যে মহান স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় 26শে মার্চ রাতে বা 25শে মার্চ কালরাত্রির অ্যাটাকের পরে, তারপরে পাকিস্তান আর্মি চট্টগ্রাম দখল করে 10ই এপ্রিল থেকে। 10ই এপ্রিল থেকে দখল করার পরে পাকিস্তান বাহিনী চট্টগ্রাম দখল করে নেয়, এবং 10ই এপ্রিলের পরে চট্টগ্রামে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তারপর থেকেই তারা পাকিস্তানি আর্মিকে যত প্রকার সহায়তা সাহায্য করেছে। কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে যে মীর কাসেম আলী সাহেবের বিরুদ্ধে কিন্তু 10ই এপ্রিল বা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কোনো স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন বা কোনো স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড উনি করেছেন, এমন কোনো অভিযোগ প্রসিকিউশনও আনেনি। প্রসিকিউশন এনেছে মেইনলি যে 7ই নভেম্বরের পর থেকে চট্টগ্রামে হাজারি গলি একটা এলাকা আছে। এলাকাটা মেইনলি আপনার হিন্দু জনগণ অধ্যুষিত এলাকা। সেই এলাকায় একটা বাড়ি দখল করে, বাড়িটার নাম হচ্ছে ডালিম হোটেল, সেই বাড়িটা দখল করে সেখানে আলবদরের টর্চার ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই ডালিম হোটেলটা কি কোনো আবাসিক ভবন নাকি হোটেলের মতো কোনো বাণিজ্যিক ভবন ছিল? এটা একটা আবাসিক প্লাস বাণিজ্যিক হোটেল ভবন ছিল। এটা 3তলা একটা ভবন ছিল। সেই ভবনের 2য় তলায় হোটেল ছিল, এবং 3য় তলায় হোটেলের যে মালিক ছিলেন চন্দ্রমোহন নাথ, তিনি ওই 3য় তলায় থাকতেন। ডালিম হোটেল যেটা, আদৌ এখানে আলবদরের কোনো নির্যাতন ক্যাম্প ছিল কিনা? যদি থেকে থাকে, তখন আলবদরের নেতা হিসেবে মীর কাসেম আলীর যে ভূমিকা, সেটাকে কি আড়াল করার কোনো সুযোগ আছে কিনা? যুদ্ধকালীন সময় মীর কাসেম আলী সাহেবের অবস্থান আপনাকে জানতে হবে। যুদ্ধকালীন সময় মীর কাসেম আলী সাহেব ছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতকের প্রথম বর্ষের ছাত্র। তখন তিনি, প্রসিকিউশন দাবি করছে যে যুদ্ধকালীন নভেম্বর মাসের 6 নভেম্বর পর্যন্ত মীর কাসেম আলী সাহেব ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শহর শাখার সভাপতি ছিলেন, এবং যেহেতু তিনি আইসিএস এর বা ইসলামী ছাত্র সংঘের শহর শাখার সভাপতি ছিলেন, এবং প্রসিকিউশন দাবি করছে যে এই ইসলামী ছাত্র সংঘের সদস্যরাই পরবর্তীতে আলবদর বাহিনী গঠন করে, এবং যেহেতু মীর কাসেম আলী সাহেব ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন, উনি আলবদর বাহিনীর কমান্ডার হয়ে গেছেন। এখানে আমরা অবজেকশনটা করেছি যে প্রসিকিউশন একটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি যেটা দ্বারা তারা দেখাতে পারবে যে এই ইসলামী ছাত্র সংঘের লোকজনই আলবদর বাহিনী তৈরি করেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রসিকিউশনই দাবি করেছে যে মীর কাসেম আলী সাহেব 6 নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম শহর শাখার সভাপতি ছিলেন, এবং তারপরে উনি কেন্দ্রের দায়িত্ব পান। কেন্দ্রীয় ইসলামী ছাত্র সংঘ যে ছিল, সেটার জেনারেল সেক্রেটারি পদে উনি উন্নীত হন, এবং প্রসিকিউশনের দাখিলকৃত তৎকালীন 1971 সালের
নভেম্বর এবং ডিসেম্বর মাসের যে পত্রিকাগুলো তারা দাখিল করেছে, সেটা থেকে আমরা দেখিয়েছি যে এই দায়িত্ব পাওয়ার পরে মীর কাসেম আলী সাহেব ঢাকায় চলে আসেন। 7ই নভেম্বরের পর থেকে উনি ঢাকায় অবস্থান করছেন, এটা প্রসিকিউশনের ডকুমেন্টই শো করে। প্রসিকিউশনের দৈনিক আজাদ পত্রিকা, দৈনিক সংগ্রাম পত্রিকা, দৈনিক ইত্তেফাক পত্রিকার এই পত্রিকাগুলার, দৈনিক আজাদি পত্রিকা যেটা চট্টগ্রাম, এই পত্রিকাগুলার 7 নভেম্বর, 11 নভেম্বর, 24 নভেম্বর, 11 ডিসেম্বর এই তারিখের যে পত্রিকার রিপোর্টগুলো আছে তাতে দেখা যাচ্ছে যে মীর কাসেম আলী সাহেব ঢাকায় উনি ইসলামী ছাত্র সংঘের বিভিন্ন মিটিং উনি বক্তৃতা দিচ্ছেন, বায়তুল মোকাররমে কোনো মিটিং উনি বক্তৃতা দিচ্ছেন। জি, যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে দালিলিক সত্য এক জিনিস, ঐতিহাসিক সত্য আর এক জিনিস। দালিলিক সত্য হিসাবে মীর কাসেম আলী চট্টগ্রামের আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন কি ছিলেন না, তথ্য প্রমাণ তারা দিতে পারলেন কি পারলেন না, এটা বিষয় না। বিষয়টা হলো যে তৎকালীন পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের মিলিশিয়া ছিল হলো আপনার এই আলবদর বাহিনী। তা ছাত্র সংঘের চট্টগ্রাম শহর শাখার নেতাই বলেন কিংবা কেন্দ্রের সেক্রেটারি জেনারেল বলেন, এই রাজনৈতিক পদে থাকার কারণেই কি উনি এই আলবদর বাহিনীর যে মিলিশিয়া এর সুপ্রিয়ার যে রেসপন্সিবিলিটি সেটা উনি নেবেন না? এটা তো প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে ইসলামী ছাত্র সংঘের মিলিশিয়া বাহিনী ছিল আলবদর বাহিনী। এটি প্রমাণ করার জন্য দালিলিক সাক্ষ্য প্রমাণ লাগবে। সেই সাক্ষ্য প্রমাণ দিয়ে দেখাতে হবে যে এই ইসলামী ছাত্র সংঘের লোকজনই আলবদর বাহিনী গঠন করেছে, এবং বিশেষ করে আরো স্পেসিফিক্যালি প্রমাণ করতে হবে চট্টগ্রামের যে আলবদর বাহিনী ছিল সেই আলবদর বাহিনীর নেতা যে মীর কাসেম আলী সাহেব ছিলেন সেটারও দালিলিক প্রমাণ থাকতে হবে। এবং প্রসিকিউশন যে ডকুমেন্টগুলো দিয়েছে সেটার কোথাও তো একটা জায়গায় উল্লেখ নেই যে মীর কাসেম আলী সাহেব চট্টগ্রামের আলবদরের কোন পদে ছিলেন, নেতা তো দূরের কথা। বরঞ্চ প্রসিকিউশনের দাখিল করা কাগজ থেকে আমরা দেখিয়েছি যে চট্টগ্রামের আলবদর বাহিনীর হিসাবে বেশ কয়েকজনের নাম এসছে, এটা প্রসিকিউশনের কাগজে আছে। বিভিন্ন বই তারা দাখিল করেছে, সেই বই থেকে আমরা দেখিয়েছি। তো মীর কাসেম আলী সাহেব যদি সত্যি বা আলবদর বাহিনীর প্রধান বা কোনো রকম কর্মীও থাকতেন তাহলে তো বইয়ে থাকার কথা, ডকুমেন্টে থাকার কথা। গত 40 বছরে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনেক ইতিহাস লেখা হয়েছে, মিলিয়ন পেজেস ইতিহাস লেখা হয়েছে। তো তার কোথাও কেন মীর কাসেম আলী সাহেবকে আলবদরের কোন নেতা বা কোন কর্মী হিসেবে উল্লেখ করা হয়নি? কেন প্রসিকিউশন দাখিল করতে পারেনি? আপনাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে ডালিম হোটেলে যে আলবদর বাহিনীর নির্পীড়ন কেন্দ্র ছিল সেটার দায়িত্ব কার ছিল বলে আপনাদের অবজারভেশন? এটা আমরা এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ আমরা এই মামলায় দাখিল করেছি। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে যে এটা অ্যাডমিটেড ফ্যাক্টস যে ডালিম হোটেলের মালিক ছিল চন্দ্রমোহন নাথ নামে একজন হিন্দু ভদ্রলোক, এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরে যখন হাজারিগলি এলাকায় আর্মিরা অ্যাটাক করে এবং বেশ বাড়িঘর পুড়িয়ে দেয়, সেখানে থাকা হিন্দুরা সবাই ওখান থেকে চলে যায়, বা মোস্ট অফ দেম লেফট দ্য এরিয়া। তো তার মধ্যে এই চন্দ্রমোহন নাথ সাহেব পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের পরে দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে 72 সনের জানুয়ারি মাসে উনি এই ডালিম হোটেলের ব্যাপারে চট্টগ্রাম আদালতে উনি মামলা দায়ের করেন। চন্দ্রমোহন নাথ কি জীবিত আছেন এখন? চন্দ্রমোহন নাথ এখন জীবিত নেই, তার ছেলে জীবিত আছে। যদিও তার ছেলে সাক্ষীর লিস্টে ছিল, কিন্তু তাকে প্রসিকিউশন পক্ষ আনতে পারেনি তার ছেলেকে। তো এই চন্দ্রমোহন নাথ সাহেব যে মামলাটা 72 সনে করেছিলেন, সেই 72 সনের মামলায় ডালিম হোটেল কে দখল করেছিল সুনির্দিষ্টভাবে তিনি অভিযোগ করেছেন। সেই মামলার কাগজপত্র চট্টগ্রাম আদালতেই আছে। আমরা ওখান থেকে ইনফরমেশন স্লিপের সার্টিফাইড কপি নিয়ে আমরা আদালতে দাখিল করেছি, এবং মহামান্য আদালতকে আমরা বিবেচনা করার জন্য বলেছি যে যদি মীর কাসেম আলী সাহেবই ডালিম হোটেলের নির্যাতনের প্রধান থাকতেন তাহলে সেই মামলাটা তো মীর কাসেম আলী সাহেব 1 নম্বর আসামি হতেন। তো সেখানে 1 নম্বর আসামি হচ্ছে মতিউর রহমান ওরফে মৈত্যাগুন্ডা নামে একজন রাজাকার, এবং
চন্দ্রমোহন নাথ সাহেব পরিষ্কার ওখানে বলেছেন যে এই মামলা, এই ডালিম হোটেল মতিউর রহমান ওরফে মুহিত্তা গুন্ডা দখল করে এই সেখানে মতি গুন্ডা কি নির্যাতন জীবিত চালিয়েছে। আছেন? সেটার ব্যাপারে আমরা কোনো তথ্য পান ইনফরমেশন নাই পাইনি। এখনো। কোনো তথ্য। হোটেলে এনে, ডালিম হোটেলে এনে কাকে অত্যাচার করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, এই জাতীয় সুস্পষ্ট অভিযোগ তো রয়েছে তার বিরুদ্ধে। এই ব্যাপারে সুস্পষ্ট হত্যার 2টা অভিযোগ আছে। তো সেই 2টা অভিযোগের ব্যাপারে একটা হচ্ছে অভিযোগ নাম্বার 11, সেটা হচ্ছে জসিম নামে একজন কিশোর মুক্তিযোদ্ধাকে ওখানে ধরে এনে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং তার সাথে অজ্ঞাতনামা আরো 5 জনকে হত্যা করা হয়েছে, এটা একটা অভিযোগ। আরেকটা দ্বিতীয় 12 নম্বর অভিযোগটা হচ্ছে যে টুন্টু সেন এবং রঞ্জিত দাস নামে 2 জনকে ওখানে নির্যাতনের পর হত্যা করা হয়েছে, এই অভিযোগগুলো আছে। আপনি বলছেন যে টন্টু সেন এবং রঞ্জিতের বিষয়ে অভিযোগ এসেছে প্রসিকিউশন থেকে, যে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয় এবং কর্ণফুলীতে ভাসিয়ে দেওয়া হয়। তা এর পক্ষে তারা কি ধরনের প্রমাণ দিতে পেরেছে, আর আপনার মক্কেলের পক্ষে কি ধরনের দালিলিক প্রমাণ দিয়েছেন যে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই? প্রসিকিউশন তেমন সাক্ষী এই ব্যাপারে এনেছে যার জন্ম তারিখ দেখা যাচ্ছে, যদিও সেই সাক্ষী দাবি করছে যে স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল 6 বছর, কিন্তু আমরা তার বার্থ সার্টিফিকেট দেখিয়েছি যে তার জন্মই হয়েছে 1977 সনে। তো এই অ্যানোমালিস গুলো আমরা মহামান্য আদালতের সামনে আমরা উপস্থাপন করেছি এবং বলেছি যে এতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় না যে মীর কাসেম আলী সাহেব এই অপরাধগুলোর কোনোটার সাথেই জড়িত ছিলেন। আর যেখানে আপনার এই প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে দেখানো যাচ্ছে যে মীর কাসেম আলী সাহেব, প্রসিকিউশনই বলছে যে 6 নভেম্বর পর্যন্ত মীর কাসেম আলী সাহেব চট্টগ্রামের দায়িত্বে ছিলেন, তারপরে উনি কেন্দ্রের দায়িত্ব পালন করেন। এবং প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে এরপরে ঢাকা কেন্দ্রিক যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টে আমরা মীর কাসেম আলী সাহেবের ঢাকায় উপস্থিতি আমরা দেখাতে পারছি। এবং ডিফেন্সের সাক্ষী এসেও ট্রাইব্যুনালে বলেছে যে মীর কাসেম আলী সাহেব তখন নভেম্বরের প্রথম সপ্তাহে উনি ঢাকায় চলে আসেন এবং উনার বোনের বাসায়, আগামাসিলেনে এক উনার নিজের বোনের বাসায় উনি ওঠেন এবং স্বাধীনতা যুদ্ধের পরবর্তী পুরো সময়টাই উনি সেই বাসায় উনি ছিলেন। প্রসিকিউশনের ডকুমেন্টকে এই কাগজগুলো সাপোর্ট করে এবং প্রমাণ হয়নি যে মীর কাসেম আলী সাহেব আপনার এই বক্তব্যের মধ্যে যেটা, সেটা হলো যে মীর কাসেম আলীর বিরুদ্ধে যে 14টি অভিযোগ আসছে, এই সমস্ত অভিযোগগুলো সংঘটিত হয়েছে 8 নভেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে। এবং আপনি একই সঙ্গে দাবি করছেন যে এই 8 নভেম্বর, বিশেষ করে 6 নভেম্বরের পর থেকে মীর কাসেম আলী এই ডালিম হোটেল দূরের কথা, উনি চট্টগ্রামে ছিলেন না, উনি ঢাকায় অবস্থান করছিলেন। এখন ওই সময়ের আলবদর বাহিনীর কমান্ডার বলেন বা ছাত্র সংঘের জেনারেল সেক্রেটারির মতো নেতা, এই পর্যায়ের নেতা তাকে এই চট্টগ্রামের সংঘটিত ঘটনার কারণে তাকে চট্টগ্রামে সরাসরি উপস্থিত থাকতে হবে, এটা কি খুব জরুরি ছিল? কিন্তু অভিযোগটা তো তাই, অভিযোগটা তো হচ্ছে যে মীর কাসেম আলী সাহেব, সাক্ষীরা দাবি করছে যে মীর কাসেম আলী সাহেব ডালিম হোটেলে উপস্থিত ছিলেন। তারা দাবি করছে যে এই পুরো সময়টাই মীর কাসেম আলী সাহেব চট্টগ্রামেই ছিলেন এবং উনি নির্দেশ দিয়েছেন টর্চার করার জন্য। তো সেটার এগেইনস্টে যখন প্রসিকিউশনের ডকুমেন্ট যখন বলে যে উনি ঢাকায় ছিলেন, বা ডিফেন্সের সাক্ষী যখন সুনির্দিষ্টভাবে বলে ঢাকায় কোথায় ছিলেন, কত তারিখ থেকে কত তারিখ এই পুরো সময়টা ছিলেন, তো সেক্ষেত্রে এগুলা আমরা বিবেচনা করার জন্য আমরা ট্রাইব্যুনালকে বলেছি। আপনার মক্কেল মীর কাসেম আলী যেই 8 নভেম্বর থেকে 16 ডিসেম্বর এবং পরবর্তী সময় যে ঢাকায় ছিলেন, তার পক্ষে আপনাদের যথেষ্ট দলিল প্রমাণ আপনারা উপস্থাপন করেছেন? এটা প্রসিকিউশনের দাখিলকৃত নিউজ পেপারের যে কাটিং গুলো আছে, যেখানে ওনার ঢাকায় অবস্থান প্রমাণ করে, সেগুলো আমরা দেখিয়েছি, এগুলো প্রসিকিউশন এক্সিবিট করেছে। আর এর বাইরে আমরা মীর কাসেম আলী সাহেবের যে বোনের বাসায় উনি ছিলেন, সেই বোন ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছেন। তার বাইরে আমরা ডালিম হোটেলের মালিক স্বাধীনতা যুদ্ধের পরে যে মামলাটা করেছিল, সেই মামলাটার আমরা ইনফরমেশন স্লিপ আমরা মহামান্য ট্রাইব্যুনালে আমরা দাখিল করেছি। প্রসিকিউশন দাবি করছে যে মীর কাসেম আলী তখন এই ডালিম হোটেলে উপস্থিত ছিলেন, উপস্থিত থেকে এই অপরাধ সংঘটিত করেন এবং স্থানীয়ভাবে তখন তাকে খান সাহেব বলা হতো, এই খান সাহেবই মীর কাসেম আলী।
যে খান সাহেবের কথা আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন, সেই খান সাহেবের ব্যাপারে একটা কিছু সাক্ষী বলেছে যে ডালিম হোটেলের অত্যাচারে যে কমান্ডার ছিল তাকে খান সাহেব ডাকা হতো। কিছু সাক্ষী বলার চেষ্টা করেছেন যে এই খান সাহেব হচ্ছেন মীর কাসেম আলী সাহেব, কিন্তু প্রসিকিউশন, আমি নাম বলবো না, প্রসিকিউশনের কিছু সাক্ষী আবার তাদের জবানবন্দি থেকে খুব পরিষ্কারভাবে দেখা যায় যে খান সাহেব ভিন্ন একজন ব্যক্তি ছিলেন। ভবনের যে মালিক ছিলেন চন্দ্রমোহন, তার যে অভিযোগ ছিল, মামলা ছিল, সেখানে কি খান সাহেব বলতে উনি কাউকে মেনশন করেছেন কিনা এবং এই মীর কাসেম আলী সাহেবের নাম ছিল কিনা? সেই মামলায় কোনো খান সাহেবের বিরুদ্ধে মামলাটা হয়নি, সেই মামলাটা হয়েছে মতি গুন্ডার নামে। এবং মীর কাসেম আলী সাহেব আমাদের সাবমিশনে ছিল যে উনি যদি ডালিম হোটেলের আলবদরের কমান্ডার থাকতেন তাহলে তো উনি আসামি হতেন, মতিউর রহমান নামে একজন আসামি হবে কেন? ব্যারিস্টার তাহির আহমদ, আপনি এই যাবৎ যে বক্তব্যগুলো দিলেন এবং আপনার দাবি অনুযায়ী প্রসিকিউশনের দেয়া দলিল প্রমাণ করেন যে ওই সংঘটিত অপরাধের সময় মীর কাসেম আলী ছিলেন না, এবং আপনার প্রসিকিউশনের দেয়া দলিলকেই এই মামলা চালিয়ে নেওয়ার জন্য, মীমাংসা করার জন্য যথেষ্ট বলে মনে করছেন। এখন সর্বশেষ এই মামলা বিষয়ে আপনাদের এক্সপেকটেশনটা কি? মামলাটা তো এখন বিচারাধীন আছে, তো এটাতে আমরা এই দলিলপত্র উপস্থাপন করে আমরা মহামান্য ট্রাইব্যুনালে এই আবেদন করেছি যে সন্দেহতে ভেবে তো মামলাটা প্রমাণ হয়নি, বরঞ্চ মীর কাসেম আলী সাহেব নির্দোষ এবং তিনি এই ঘটনাগুলোর সাথে কোনো মতেই জড়িত না, এবং তাকে মিথ্যাভাবে তাকে এই মামলাগুলোর সাথে, এই অপরাধগুলোর সাথে জড়ানো হয়েছে, এটা আমরা প্রমাণ করেছি, এটা আমরা ট্রাইব্যুনালে সাবমিট করেছি। এবং আমরা প্রেয়ার করেছি যে উনার অ্যাকুইটাল হওয়া উচিত, উনি মুক্ত হওয়া উচিত, উনার সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যুদ্ধাপরাধ মামলায় মীর কাসেম আলীর পক্ষের যে আইনজীবী, তার বক্তব্য। আমরা আশা করছি যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তা দেশে শুধু কেবল আইনের শাসনই নয়, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি এনে দিবে, সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান দেশ ও দর্শকতা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।